লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। ভারত সরকার এবং গোয়েন্দা সংস্থা র ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে প্রধানমন্ত্রী এবং সর্বাধিনায়ক দুজনকেই হেয় করে তোলা হয়। পাক বাহিনীর হাতে শেখ মুজিবের গ্রেপ্তারের পেছনে জনাব তাজউদ্দিনের হাত রয়েছে। তাজউদ্দিন যদি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন তবে ভারতের স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে। ভারতীয় নীল নকশা এবং মুজিবনগর সরকার আওয়ামী লীগের আভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এর পূর্ণ সুযোগ গ্রহণ করে ভারত সরকার এবং গোয়েন্দা সংস্থা র ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে প্রধানমন্ত্রী এবং সর্বাধিনায়ক দুজনকেই হেয় করে তোলা হয়। তাজউদ্দিনের হঠাৎ করে প্রবাসী সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়াটা আওয়ামী লীগের অনেকেই পছন্দ করেনি। তাদের মধ্যে ছিল যুব এবং ছাত্র নেতাদের অনেকেই। অনেক সাংসদ এবং আওয়ামী লীগ নেতারাও এর প্রত্যক্ষ এবং পরোক্ষ বিরোধিতা করেছিলেন। শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখন প্রভৃতি যুব এবং ছাত্র নেতারা সবাই প্রকাশ্যে তাজউদ্দিনের এ পদক্ষেপের বিরোধিতা করেন। তাদের পরোক্ষভাবে মদত যোগাচ্ছিলেন জনাব আব্দুর রব সেরনিয়াবাদ, শেখ আব্দুল আজিজ, মনসুর আলী, জনাব নজরুল ইসলাম প্রমুখ। জনাব তাজউদ্দিনের প্রধানমন্ত্রীত্বের গ্রহণযোগ্যতা সম্পর্কে জেনারেল অরোরার মন্তব্য, আওয়ামী লীগের যুব নেতারা তাকে পছন্দ করত না। বাংলাদেশের যুদ্ধের স্মৃতিচারণ শিরোনামে নিখিল চক্রবর্তীকে দেয়া জনাব অরোরার সাক্ষাৎকার। সাধারণভাবে যুব নেতাদের অনেকেই সেদিন ভেবেছিলেন শেখ মুজিব আর জীবিত নেই। মুজিবুর রহমানের অবর্তমানে তাজউদ্দিন তাদের প্রভাবকে তেমন একটা মেনে চলবেন না। শেখ মুজিব কাছে থাকলে এ সমস্ত যুব এবং ছাত্র নেতারা স্বাধীনতার সংগ্রামে তাদের কর্তৃত্ব অতি সহজেই স্থাপন করতে সক্ষম হতেন। কিন্তু তাজউদ্দিন তাদের সাথে অন্য সুরে কথা বলছেন। তাদের হাতে ক্রিয়ানুক হয়ে সংগ্রামের সব নেতৃত্ব তাদের হাতে ছেড়ে দিতে তিনি অস্বীকৃতি জানাচ্ছেন। তাদের সংগ্রামী ভূমিকাকেও ছোট করে দেখছেন জনাব তাজউদ্দিন। সরকার পরিচালনায় যুব ও ছাত্রনেতাদের মতামতকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করে চলছেন। তাজউদ্দিনের ধৃষ্টতার শেষ নেই। তিনি সরকার প্রধান থাকার কারণে তাদের সুযোগ সুবিধাও বন্ধ হয়ে যাচ্ছিল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মীয় স্বজনকেও যথাযথ মর্যাদা দান না করে তাদের উপেক্ষা করেছেন। তাদের উপেক্ষা করা পরোক্ষভাবে শেখ মুজিবকেই উপেক্ষা করার সমতুল্য। অতএব যে কোনো মূল্যে তাজউদ্দিনকে প্রধানমন্ত্রিত্ব থেকে অপসারণ করতে হবে। মেতে উঠলেন তারা এক ক্ষমতা লাভের চক্রান্তে। পরিকল্পনা অনুযায়ী শেখ মনি ও সিরাজুল আলম খানের নেতৃত্বে কয়েকজন যুব ও ছাত্র নেতা দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে তাকে জানান যে তারা শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বিশ্বাসভাজন। পাক বাহিনীর হাতে শেখ মুজিবের গ্রেপ্তারের পেছনে জনাব তাজউদ্দিনের হাত রয়েছে। গ্রেপ্তারের আগে শেখ মুজিব তাদের যে কথা জানিয়ে তাদেরকে ভারত সরকারের সহায়তায় স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করার নির্দেশ দিয়ে যান। জনাব তাজউদ্দিনের ওপর বাংলাদেশ থেকে আগত বেশিরভাগ আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক সাংসদের সমর্থনও নেই। এ অবস্থায় প্রধানমন্ত্রিত্ব করার কোনো অধিকার নেই তাজউদ্দিন সাহেবের। তাদের বক্তব্যের সমর্থনে তারা মুজিবুর রহমানের ভগ্নিপতি জনাব আব্দুর রব সেরনিয়াবাতের একটি চিঠি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে প্রদান করেন এবং শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে তার সম্মুখে উপস্থিত করেন। তারা শ্রীমতী গান্ধীকে একথা বলেও হুঁশিয়ারি করে দেন যে তাজউদ্দিন যদি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন তবে ভারতের স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে, কারণ জনাব তাজউদ্দিন শেখ মুজিবের নীতি আদর্শ কিছুতেই বাস্তবায়িত করবেন না। এই পরিপ্রেক্ষিতে দুপক্ষের স্বার্থ তাদের নেতৃত্বে বাংলাদেশ থেকে আগত মুজিব ভক্ত এবং তাদের অনুগত তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তারা শ্রীমতী গান্ধীর কাছে আবেদন জানান। তারা বলেন, শুধুমাত্র এ ধরনের শক্তি গড়ে তোলার মাধ্যমেই স্বাধীনতা উত্তর বাংলাদেশ এবং বন্ধুরাষ্ট্র ভারতের মধ্যে অর্থবহ সম্পর্ক বজিয়ে রাখা সম্ভব নয়। তা না হলে অচিরেই ভারত বিদ্বেষী চক্রান্তের শিকারে পরিণত হবে আওয়ামী লীগ সরকার। তাদের এ অনুরোধ গ্রহণ করেন শ্রীমতী গান্ধী। সুদূরপ্রসারী নীল নকশার কথা চিন্তা করেই ডিভাইড অ্যান্ড রুল
নীতির প্রয়োগের জন্য BLF পরিবর্তে নাম বদলে মুজিব বাহিনী সৃষ্টি করে সেকেন্ড ফ্রন্ট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবেই সৃষ্টি করা হয়েছিল BLF ওরফে মুজিব বাহিনী। এ তথ্যগুলোই জনাব ওসমানীকে জানাই আমরা। তিনি সেগুলো জনাব তাজউদ্দিনকে জানান। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন নাকি এই সমস্ত প্রশ্ন নিয়ে দিল্লিতে ভারত সরকারের সঙ্গে আলোচনা করেন এবং এর প্রতিবিধানের দাবি জানান, কিন্তু জনাব হাকসার, DP ধর রয়ের রামনাথ রাও এবং জেনারেল ওবন সিং এ ব্যাপারে তাজউদ্দিনকে এড়িয়ে গিয়ে নীরব থাকেন। ফিরে এসে কর্নেল ওসমানীকে সে কথাই বলছিলেন জনাব তাজউদ্দিন। আমরা পরে কর্নেল ওসমানীর সাথে থেকে তার ব্যাখ্যা জানতে পারি। পরবর্তী পর্যায়ে মুজিব বাহিনীকে প্রবাসী বাংলাদেশ সরকারের ফোর্সেস হেডকোয়ার্টার্সের নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেছিল কর্নেল ওসমানী, কিন্তু তার কোনো চেষ্টাই ফলপ্রসূ হয়নি। নিতান্ত অপারগ হয়েই কর্নেল ওসমানীকে BLF তথা মুজিব বাহিনী সৃষ্টি করার ভারতীয় সিদ্ধান্ত মেনে নিতে হয়। ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ক্যাপ্টেন জলিলের ফোর্ট উইলিয়ামের পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের সাথে গোপন যোগাযোগ এবং একটি বিষয় পরিষ্কার হয়ে উঠল। ভারতীয় সরকার শুধুমাত্র প্রবাসী সরকার এবং মুক্তি বাহিনীর সদর দপ্তরের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক গতিধারাকে নিয়ন্ত্রণ করছিল তা নয়, তারা ক্ষমতাধর কমান্ডারদের সাথেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল। অত্যন্ত চতুরতার সাথে তারা তাজউদ্দিনের প্রবাসী সরকারের মধ্যে অন্তদ্বন্দ্ব সৃষ্টি করে তাকেও দুর্বল করে চাপের মুখে রাখছিল, যাতে তিনি তাদের নিয়ন্ত্রণে থাকতে বাধ্য হন। অপরদিকে মুজিবনগর সরকার ও মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক জনাব ওসমানীর মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি করে কর্নেল ওসমানীর ক্ষমতা সীমিত করে রাখা হচ্ছিল। একইভাবে কর্নেল ওসমানীকে সাইড ট্র্যাক করে প্রবাসী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের এ ধরনের কার্যকলাপে কর্নেল ওসমানী অতি যুক্তিসঙ্গত কারণেই ভীষণভাবে অপমানিত বোধ করছিলেন। তার বক্তব্য ছিল পরিষ্কার, ভারত বন্ধুরাষ্ট্র হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের বক্তব্য অনুযায়ী মানবিক কারণে সাহায্য দিতে সম্মত হয়েছে, সেটার জন্য বাঙালি জাতি কৃতজ্ঞ। কিন্তু স্বাধীনতা সংগ্রামটা পূর্ব বাংলার 8 কোটি বাঙালির নিজস্ব সংগ্রাম। এ সংগ্রাম তাদেরকেই সংগঠিত করতে হবে। যে কোনো ত্যাগের বিনিময়ে তাদেরকেই অর্জন করতে হবে জাতীয় স্বাধীনতা। সংগ্রামের নেতৃত্ব ও সব দায়িত্বই থাকতে হবে মুক্তি ফৌজ কমান্ড ও প্রবাসী বাংলাদেশ সরকারের অধীনে। জনাব ওসমানী নীতির এ প্রশ্নে কখনোই আপোষ করেননি। এ বিষয় নিয়ে তৎকালীন প্রবাসী সরকারের নেতৃত্বের সাথে অনেক বিতর্ক হয়েছে তার, কিন্তু এ নীতির প্রতি সমর্থন দেননি আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব ও গণপরিষদ সদস্যরা। তারা তখন নিজ নিজ ক্ষমতার বলয় তৈরি করতে ব্যস্ত। তাদের প্রায় সবার মাঝেই এক ধরনের উদ্ভট চিন্তা কাজ করছিল। শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই নয়, অনেক আমলা এমনকি মুক্তিযোদ্ধাদের সুবিধাবাদী নেতৃত্বের মাঝেও সেই একই চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছিল। তাদের ধারণা ছিল মুক্তিযুদ্ধ যে কারণেই হোক শুরু হয়ে গেছে। প্রতিরোধ সংগ্রামকালে পূর্ব পাকিস্তানের প্রায় সব অঞ্চল থেকে কোটি কোটি টাকা ও সম্পদ লুণ্ঠন করে নিয়ে হিজরত করে চলে আসা হয়েছে নিরাপদ আশ্রয় ভারতে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে লজ্জা লাগলেও বলতে হচ্ছে, পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা অনেক বুদ্ধিজীবী ও হোমরা চোমরা পদস্থ ব্যক্তিরাও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ মুক্তি সংগ্রামকে দেখতেন অত্যন্ত নেতিবাচক দৃষ্টিতে। তারা মনে করতেন বাঙালি মুক্তিযোদ্ধারা কখনোই পাকিস্তান হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশ স্বাধীন করতে সক্ষম হবে না। পাকিস্তান বাহিনীকে পরাজিত করতে সরাসরি ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপ অতি প্রয়োজনীয়। রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা অথবা যোগ্যতা তাদের অনেকেরই ছিল না। যুদ্ধের ঝুঁকি এবং কষ্ট ও ত্যাগ স্বীকার করতেও তারা নারাজ ছিল। এতে করে তাড়াতাড়ি হজ শেষ করে প্রবাসী জীবনের কষ্ট থেকে রেহাই পেয়ে দেশে ফিরে লুটপাটের কালো টাকার আয়ুষী জীবন খুব তাড়াতাড়ি আবার শুরু করতে পারা যাবে একমাত্র ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমেই। ভারতে হজ করার স্ট্যাম্প যখন একবার নিতে সক্ষম হয়েছেন, তারা তখন দেশে ফেরার পর তাদের রাজ কায়েম করার পথে বাধা কোথায়? তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশটাকে স্বাধীন করে দেবার জন্য তাদের একাংশ গোড়া থেকেই ভারত সরকারের বিভিন্ন মহলে জোর লবিং শুরু করে দিয়েছিলেন। সমস্ত প্রবাসী সরকারের মধ্যে শুধুমাত্র 2 জন শুরু থেকে শেষ পর্যন্ত এ ধরনের উদ্যোগের বিরোধিতা
দৃঢ়তার সাথে করে গিয়েছিলেন। তাদের একজন হলেন কর্নেল ওসমানী এবং দ্বিতীয় ব্যক্তি হলেন জনাব খন্দকার মোশতাক আহমেদ। এই দুইজন ছাড়া সিনিয়র রাজনৈতিক নেতৃত্বের প্রায় সবাই এবং আমলাদের উচ্চ পদস্থ প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভের পক্ষপাতিত্ব করছিলেন। পরবর্তীকালে সিজোরিয়ান অপারেশনের মাধ্যমে বাংলাদেশের প্রিমিয়াম বার্থ এর জন্য মূলত এরাও দায়ী ছিলেন অনেকাংশে। কিন্তু বেশিরভাগ মুক্তিযোদ্ধা আমলাতন্ত্রের তরুণ সদস্যরা এভাবে অপরের কৃপায় বাংলাদেশকে স্বাধীন করার উদ্যোগের ঘোর বিরোধী ছিলেন। এ নিয়ে প্রবাসীদের সাথে তরুণদের দ্বন্দ্ব ক্রমশই বেড়ে উঠেছিল প্রতিদিন। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।